হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন বেঙ্গলি। এডুকেশন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল ডিউটিজ নিয়ে। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য নিয়ে আজকের ভিডিওটা আমাদের বিস্তারিত হবে। তো আমাদের ক্লাস 1-এ আমরা আলোচনা করেছিলাম সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণীবিভাগ, রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা, ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান কী এবং সংবিধানের ব্যাকগ্রাউন্ড। আমাদের সেকেন্ড ক্লাস ছিল গণপরিষদ ও প্রস্তাবনাকে নিয়ে। আমাদের থার্ড ক্লাস ছিল ভারতীয় সংবিধানের উৎস, মৌলিক অধিকার ও নাগরিকত্বকে নিয়ে। এই সবগুলো ক্লাসের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যদি চাও তো সেই ক্লাসগুলো অবশ্যই করে নিতে পারো। আজকের মোটিভেটটা একটু দেখে নাও। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ তোমার কাছে যদি উপযুক্ত শিক্ষা থাকে তো সেটা দিয়ে তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারবে। তোমার কাছে যদি প্রচুর টাকা থাকে, ধনরত্ন থাকে, হয়তো বা সেটা দিয়ে তুমি বিশ্বকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার কাছে যদি উপযুক্ত শিক্ষাটা থাকে তো তুমি সেটা দিয়ে বিশ্বকে পরিবর্তন করতে অবশ্যই পারবে। তো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কি? এক কথা যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে বোঝানো হয় তো সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রকে, ঠিক আছে, একটা রাষ্ট্রকে কীভাবে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, একটা রাষ্ট্রের কি করে উন্নতি সাধন করা যায় সেই সম্পর্কে যেটাতে আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপি। এটা আমাদের সংবিধানের পার্ট 4 36 থেকে 51 36 to 51-এ আলোচনা করা রয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ডিপিএসপি সংবিধানের চতুর্থ অংশে পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারায় রয়েছে, আমরা বলে দিলাম। ঠিক আছে, এই নীতিগুলি জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট, এই ওয়ার্ডটা তোমরা অবশ্যই মনে রাখবে। ওয়েলফেয়ার স্টেট এর উদ্দেশ্যেই এই ডিপিএসপিটা রচিত হয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আয়ারল্যান্ড এর সংবিধানের অনুকরণে সংযোজিত হয়েছে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া রয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি নন জাস্টিকেবল বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আছে, এবার আমরা ডিপিএসপিতে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, 36 নম্বর ধারায় কি বলা রয়েছে? 36 নম্বর ধারায় শুধুমাত্র রাষ্ট্রের সংজ্ঞাটা দেওয়া রয়েছে। ঠিক আছে, 36 নম্বর ধারা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। 37 নম্বর ধারা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির প্রয়োগ। 37 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির প্রয়োগ। 38 নম্বর ধারা হচ্ছে জনকল্যাণের স্বার্থে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করবে। 39 নম্বর ধারা হচ্ছে রাষ্ট্র কতগুলি আদর্শজনিত কার্যাদি পালন করবে। আরেকটা হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য দান করবে। 40 নম্বর ধারা ভীষণ ইম্পর্টেন্ট। 40 নম্বর ধারা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, 40 নম্বর ধারাটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই স্টার করে নাও। 41 নম্বর ধারা কতগুলি বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রকর্মের শিক্ষার ও সরকারি সাহায্য লাভের অধিকার সমূহকে সুনিশ্চিত করবে। 42 নম্বর ধারা রাষ্ট্র কাজের মানবিক পরিবেশ সৃষ্টি করবে ও প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 43 নম্বর ধারা জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রামে কুটির শিল্পের প্রসার করতে হবে। 43 নম্বর ধারা শিল্প কারখানার প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ সুবিধা করতে হবে। 44 নম্বর ধারা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা করা রয়েছে। 45 নম্বর ধারা 6 বছরের নিচের শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য বন্দোবস্ত করতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। 46 নম্বর ধারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীগোষ্ঠীর মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাস্থ্য সংরক্ষণ উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে।
47 নম্বর ধারা, রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করবে। 48 নম্বর ধারা হচ্ছে কৃষি ব্যবস্থা ও পশুপালনের ব্যবস্থাকে রাষ্ট্র বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবে এবং গাভী ও অন্যান্য গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করবে। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। আর 40-এর এ ধারাতে আলোচনা করা রয়েছে রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন ঘটবে এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ করবে। 49 নম্বর ধারা, রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ করবে। 50 নম্বর ধারা, রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে। এই 50 নম্বর ধারাটাও তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে পৃথকীকরণ যেটা করা হয়েছে সেটাই 50 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে। 51 নম্বর ধারা, রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। 51 এতে মৌলিক দায়িত্ব নিয়ে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মৌলিক দায়িত্ব অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস যে আছে এই যে 51 এ, সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। 51A সেই পার্টটা নিয়ে আমরা এবার আলোচনা করব। মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য যেটা হচ্ছে, ঠিক আছে, এটা পার্ট 4-এর এ সংবিধানের মধ্যে রয়েছে। মৌলিক দায়িত্বের ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত রয়েছে, ঠিক আছে। এটা যেটা মৌলিক দায়িত্ব রয়েছে আমাদের সংবিধানে সেটা সোভিয়েত রাশিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয় অর্থাৎ 1950 সালে, ঠিক আছে, কার্যকরী যখন হয় 26শে জানুয়ারি 1950, তখন মৌলিক দায়িত্ব ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না, ঠিক আছে। তাহলে কবে এসছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে, ঠিক আছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক যে কর্তব্যটা রয়েছে সেটা যুক্ত করা রয়েছে। তখন কিন্তু 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, আর 2002 সালে আবার একটা করা হয় 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটা মৌলিক কর্তব্য পরে যুক্ত করা হয়েছিল। এখন ভারতের সংবিধানে মোট 11টা মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। আমরা কন্টিনিউ করছি, হয়তো আমি ক্লাসে দিয়েছি। দেখো, মৌলিক কর্তব্যগুলি শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। শরণ সিং কমিটি ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বের ধারণা অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা। প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক দায়িত্বের সংখ্যা ছিল 10টি, ঠিক আছে, কিন্তু বর্তমানে 11টি রয়েছে। এগুলি জাস্টিকেবল অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয়। সরি, এটা নন জাস্টিকেবল হবে, ঠিক আছে, এটা টাইপ মিস্টেক আছে। পালন না করা আইনত দণ্ডনীয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় 10টি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায়। বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টা, ঠিক আছে। ক্লিয়ার হলো তো? দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টা, কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টা যুক্ত করা হয়েছিল। আবার পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ 1949 সালে সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন কিন্তু সংবিধানের মৌলিক কর্তব্য বলে কিছু ছিল না, ঠিক আছে। 26 জানুয়ারি 1950-এ যখন সংবিধান কার্যকর হলো তখনও ছিল না। যুক্ত হলো 1976 সালে 10টা আর 2002 সালে একটা। এবার যে 11টা মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সংবিধানকে মান্য করতে হবে, অর্থাৎ আমাদের যে ভারতের সংবিধান আছে সেটা সকলকেই মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আশা করি তোমরা সকলেই করছো এটা, ঠিক আছে। জাতীয় সঙ্গীত যেটা রয়েছে আমাদের, জাতীয় পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ যেটা রয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে, ঠিক আছে। যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে পোষণ
এবং অনুসরণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সমান চরিত্রগুলো যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে, বিপিন চন্দ্র পাল রয়েছে, বিনয় বাদল দীনেশ, সত্যেন্দ্রনাথ বসু, রাসবিহারী বসু, ঠিক আছে। এছাড়াও মহিলাদের মধ্যে যদি ধরা যায় তো প্রীতিলতা ওয়েদার, মাতঙ্গিনী হাজরা, এইসব যে ক্যারেক্টারগুলো এরা কী ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল। এদেরকে তোমাকে অনুপ্রাণিত করতে হবে। ঠিক আছে, স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামে অনুপ্রাণিত করেছিল সেগুলোকে পোষণ এবং অনুসরণ করতে হবে এবং এই চরিত্রগুলোকে তোমাকে শ্রদ্ধা করতে হবে। অবশ্যই আমরা সেটা করে থাকি। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহত হলে সাড়া দিতে হবে। অর্থাৎ রাষ্ট্র কোনো দেশ রক্ষার স্বার্থে যদি কোনো প্রকল্প নিয়ে আসে, ঠিক আছে, জাতীয় সেবা কার্যে কোনো কিছুতে যদি সেবা কার্যে কোনো কিছু যদি প্রকল্প নিয়ে আসে, তাহলে সেটাতে তোমাকে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ জয়েন করতে হবে। এটা তোমার মৌলিক কর্তব্য রয়েছে। ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছে, তার ভাষা কী, তার অঞ্চল কী, সে কোন কাস্টে রয়েছে, হিন্দু না মুসলিম, এগুলোকে ছেড়ে দাও। এগুলোকে পিছনে ছেড়ে সকলের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে, সেটাকে বৃদ্ধি করতে হবে। এবং যে সকল প্রথা অর্থাৎ নারী জাতির উন্নতি করে না, অর্থাৎ নারী জাতিকে শ্রদ্ধা করে না, ঠিক আছে, এগুলোকে তোমাকে পরিবর্তন করতে হবে। নারী জাতির উন্নতি সাধনে তোমাকে অংশগ্রহণ করতে হবে। আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে। জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে এবং হিংসার পথ পরিহার করতে হবে। সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং পিতামাতা ও অভিভাবকের পালনীয় মৌলিক কর্তব্য। ঠিক আছে, অর্থাৎ এই যে 11তমটা রয়েছে মৌলিক কর্তব্য, এটাই কিন্তু যুক্ত করা হয়েছিল 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ক্লিয়ার তো? এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা মনে রাখবে 6 থেকে 14 বছরের যতগুলো শিশু রয়েছে প্রত্যেক পিতামাতার এটা মৌলিক কর্তব্য রয়েছে যে শিশুকে যেন শিক্ষাদানের ব্যবস্থাটা করতে হয়। ঠিক আছে, প্রত্যেক অভিভাবকের এটা কর্তব্যের মধ্যে পড়ে যে তোমার শিশুকে তুমি স্কুলের মধ্যে পাঠাও, সরকার সেটাকে শিক্ষা প্রদান করবে। তো আজকের ভিডিওতে আমাদের এইটুকুই থাকছে। আমাদের পরবর্তী ভিডিও থাকবে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নিয়ে, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, অর্থাৎ প্রেসিডেন্টের হাতে কী কী ক্ষমতা রয়েছে, সে কাকে নিয়োগ করতে পারে, কাকে অপসারণ করতে পারে, ভেটো কী, এই সংক্রান্ত যে ক্লাসগুলো থাকবে, ঠিক আছে, পরবর্তীতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, সব তোমাদের হাতেই রয়েছে। ঠিক আছে, অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই ক্লাসের ফ্রি পিডিএফটা চাইছো, ঠিক আছে, ফ্রি পিডিএফটা যারা চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে তোমরা এই ক্লাসের ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আর ততক্ষণের জন্য গুড লাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আশা করছি তোমাদের সকলেরই স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ তারা একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে। থ্যাংক ইউ।